আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ইজি বায়োলজি বইটি কেনার জন্য। ইজি বায়োলজি বইতে তোমরা সকল এমসিকিউ সকল সমাধান পাবে। তো আজকে আমরা অধ্যায় 11 টাইপ 7 নিয়ে আলোচনা করব। আশা করি আজকের পরে তোমাদের এই টাইপের যে এমসিকিউগুলো আছে তাতে আর কোনো সমস্যা থাকবে না। তো চলো দেখি আজকে আমরা কোন এমসিকিউগুলো সমাধান করছি। প্রথম প্রশ্নটা দেখো, নিষেকের ফলে কি উৎপন্ন হয়? তোমরা সকলেই জানো পরাগায়নের ফলে নিষেক হয় এবং নিষেকের ফলে যেটা পুং জননকোষ এবং স্ত্রী জননকোষ এই দুটো মিলে জাইগোট তৈরি করে। তাহলে এখানে অপশনগুলো আমরা দেখি, জাইগোট গৌণ নিউক্লিয়াস সহকারী কোষ নাকি প্রতিপাদক কোষ হবে? অবশ্যই অপশন দেখে আমরা বুঝতে পারছি জাইগোট তৈরি হয়। স্পোরোফাইটের প্রথম কোষ কোনটি? গ্যাস্ট্রুলা, মরুলা, জাইগোট নাকি ব্লাস্টুলা? স্পোরোফাইটের প্রথম কোষই হচ্ছে জাইগোট, যেটা হচ্ছে কি তোমার নিষেকের ফলে তৈরি হচ্ছে। এটাই তোমার স্পোরোফাইটের প্রথম কোষ। তারপরে প্রশ্নটা দেখো, তারপরে প্রশ্নটা কি, কোনটা ট্রিপ্লয়েড? ট্রিপ্লয়েড মানে কোনটা 3n, অর্থাৎ হচ্ছে গিয়ে 3 সেট ক্রোমোজোম আছে কোনটাতে? ভ্রূণ, শস্য টিস্যু, জাইগোট নাকি প্রতিপাদক কোষ? জাইগোট বা ভ্রূণ এগুলো হচ্ছে কখনোই ট্রিপ্লয়েড হবে না, সবসময় ডিপ্লয়েড হবে। আর প্রতিপাদক কোষ হচ্ছে কি হ্যাপ্লয়েড কোষ। তাহলে বাদ থাকে কি শস্য টিস্যু। শস্য টিস্যু হচ্ছে এটা ট্রিপ্লয়েড কোষ। এখানে গৌণ কেন্দ্রিক, এটা হচ্ছে যে গৌণ কেন্দ্রিকাটা থাকে, সেই গৌণ কেন্দ্রিকার সাথে যখন একটা পুংজনন কোষ মিলন ঘটবে তখন সেখানে শস্য টিস্যু তৈরি হবে। এটা হচ্ছে গিয়ে আমরা বলবো ট্রিপ্লয়েড কোষ। তারপরে প্রশ্ন দেখো, এন্ডোস্পার্ম কোষ কোনটা? এন্ডোস্পার্ম কোষটাই হচ্ছে গিয়ে মূলত শস্য টিস্যু, যেটা আমরা হচ্ছে একটু আগে পড়লাম, এটাই হচ্ছে গিয়ে শস্য টিস্যু। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড নাকি টেট্রাপ্লয়েড? উত্তর কি? উত্তর হচ্ছে কি ট্রিপ্লয়েড বা 3 সেট ক্রোমোজোম। ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, এখানে আমরা একটা ছবি দেওয়া আছে, এই ছবির নিচে প্রশ্নটা কি, এই চিহ্নিত অংশটার নাম কি? এই চিহ্নিত অংশটা এখানে কাকে নির্দেশ করছে? এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত ভ্রূণথলির একটা ছবি। এইখানে যে আমাদের এই অংশটার নাম কি সেটা জিজ্ঞেস করেছে। প্রতিপাদক কোষ, জনন কোষ, শস্য কোষ নাকি সহকারী কোষ? প্রতিপাদক কোষ। উত্তর হচ্ছে কি প্রতিপাদক কোষ, কারণ আমরা জানি যে এই পুরোটাকে আমরা ভ্রূণথলি বলবো, এই অংশটাকে আমরা গর্ভযন্ত্র বলবো, আর গর্ভযন্ত্রের উল্টা পাশে যে কোষ থাকে তাকে আমরা কি বলবো? প্রতিপাদক কোষ বলবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো, ডি অংশটা হচ্ছে এইটা, এই যে এখানে লম্বা যে নালীটা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ডি অংশ। এই লম্বা নালীর মাথায় আমরা একটা পরাগ রেণু দেখতে পাচ্ছি। তাহলে এই ডি অংশটা বি এর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে, মানে এই ডি অংশটা হচ্ছে, এই যে ডি অংশটা বি অংশের সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে। মানে এই যে আমরা যে পরাগ রেণু দেখতে পাচ্ছি, এই যে আমরা এখানে যে পরাগ রেণুটা দেখতে পাচ্ছি, এই পরাগ রেণু থেকে যে পুংজনন কোষ তৈরি হচ্ছে বা পুং গ্যামেটোফাইট তৈরি হচ্ছে, এখান থেকে কোষ এসে প্রথমে যে বি এর সাথে মিলিত হবে। এই যে বি কোনটা? বি হচ্ছে এটা, বি এর সাথে মিলিত হবে, জাইগোট গঠন করবে। আরেকটা হচ্ছে সি এর সাথে মিলে শস্য তৈরি করবে। সি এর সাথে মানে এই সি এর সাথে মিলে শস্য তৈরি করবে, কিন্তু এই সি হচ্ছে গিয়ে গর্ভযন্ত্রকে নির্দেশ করছে। গর্ভযন্ত্রে কখনো শস্য কোষ তৈরি হবে না। কোথায় হবে? এই বি এর সাথে, বি মানে এই যে গৌণ কেন্দ্রিকা আছে এইটার সাথে যখন কোনো পুং জনন কোষ মিলন হবে তখনই হচ্ছে গিয়ে তোমার শস্য টিস্যু তৈরি হবে। ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের বি নাম্বারটা অর্থাৎ হচ্ছে এই 2 নাম্বারটা কিন্তু ভুল আছে। তারপর নালী কোষের সৃষ্টি করে, মানে হচ্ছে এই যে পরাগরেণু কোষ, এটা মানে এই ডি অংশটা এটা নালী কোষের সৃষ্টি করবে। আছে, তাহলে আমাদের উত্তর কি দাঁড়াচ্ছে? তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 1 আর 3। ঠিক আছে, 2 নাম্বারটা বাদ যাবে, 1 আর 3 হবে এটার উত্তর। এরপরে প্রশ্ন দেখো, এখানেও একটা ছবি দেওয়া আছে, ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে এইটা হচ্ছে তোমার গর্ভযন্ত্রের ছবি, এটা হচ্ছে গিয়ে গৌণকেন্দ্রিকার ছবি, আর এটা হচ্ছে গিয়ে প্রতিপাদক কোষের ছবি। ঠিক আছে, গর্ভযন্ত্রের বিপরীত পাশে থাকে। নিষেকের ফলে এই অংশ কোনটা? এই যে এইটা, এই অংশটা হচ্ছে কিসে পরিণত হচ্ছে? শস্য, বীজে, গর্ভবর্ত নাকি ভ্রূণে? উত্তর হচ্ছে এই অংশটা ভ্রূণে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? ভ্রূণে পরিণত হচ্ছে। কারণ এটা হচ্ছে ডিম্বাণুটা তোমার যখন পুংজনন কোষের সাথে মিলন হবে, তখন মিলন হওয়ার পরে পুংজনন কোষ এবং ডিম্বাণু মিলে তখন তোমার তৈরি হবে ভ্রূণ। ঠিক আছে। এরপরে প্রশ্নটা দেখো কি বলেছে, বি অংশ কোনটা? যে গৌণ কেন্দ্রিকা বা গৌণ নিউক্লিয়াস শস্যকলা সৃষ্টি করে। অবশ্যই গৌণ নিউক্লিয়াস শস্যকলা সৃষ্টি করবে। 3n সংখ্যক ক্রোমোজোম গঠন করে, মানে 3 সেট ক্রোমোজোম বা ট্রিপ্লয়েড কোষ গঠন করবে। আর একটা হচ্ছে বীজপত্র সৃষ্টি করে না, বীজপত্র সৃষ্টি করবে না। উত্তর হচ্ছে কি 1 এবং 2। এরপরে প্রশ্ন দেখো, এখানে দুটো ছবি দেওয়া আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে এখানে একটা যে ছবি, আর এটা হচ্ছে কি স্ত্রী জনন কোষের ছবি, আর এটা হচ্ছে কি ওয়াই দিয়ে পুং জনন কোষের ছবি, অর্থাৎ পুং গ্যামেটোফাইটের ছবি এখানে আছে। চিত্রের পি অংশ কোনটা? এই যে পি অংশটা নিষেকের পর পরিণত হয় জাইগোটে, শস্যকোষী, ডিম্বকে নাকি হচ্ছে ভ্রূণে? তাহলে এখানে যে পি অংশটা আছে, পি অংশটা দিয়ে মূলত ডিম্বাণুকে নির্দেশ করছে। তাহলে ডিম্বাণুটা কিসে পরিণত হবে নিষেকের পরে? ডিম্বাণুটা হচ্ছে পুং জনন কোষের সাথে মিলন হয়ে তোমার কিসে পরিণত হবে? জাইগোটে পরিণত হবে। তাহলে উত্তর হচ্ছে গিয়ে জাইগোট হবে। ঠিক আছে। এরপরে প্রশ্ন,
চিত্র এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে মানে চিত্র হচ্ছে কি তোমার স্ত্রী গ্যামেটোফাইট এবং হচ্ছে পুং গ্যামেটোফাইটের ক্ষেত্রে এম এবং এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে। এম পি এর সাথে এম পি এর সাথে এন এর মিলনে দ্বিনিষেক হয়, পি এবং এন মিলিত হলে চারাগাছ হতে পারে। তাহলে আমরা ছবিটা একবার দেখে আসি। এম এবং এন মিলিত হলে এই যে এম এবং এন, এম বলতে গৌণ নিউক্লিয়াস বলে আর এন বলতে হচ্ছে পুংজনন কোষকে বলছে। আমরা জানি গৌণ নিউক্লিয়াসের সাথে যখন পুংজনন কোষ মিলন হবে তখন হচ্ছে গিয়ে তোমার কি তৈরি করে, পুংজনন কোষের মিলন হলে তখন হচ্ছে শস্যকোষ তৈরি করে, যেটা ট্রিপ্লয়েড। আরেকটা কি, আরেকটা হচ্ছে গিয়ে এই যে পি, সাধারণত হচ্ছে গিয়ে পি এর সাথে মানে পি এর সাথেও তোমার এন এর মিলন হবে, মিলন হয়ে তখন সেটা দ্বিনিষেক গঠন করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি উত্তরটা দেখি তাহলে উত্তর কোনটা মিলছে। এম এবং এন মিলিত হয়ে অবশ্যই শস্যকোষ তৈরি করবে। এম পি এর সাথে এন এর মিলনে তোমার দ্বিনিষেক হবে। দ্বিনিষেক মানে ডাবল ফার্টিলাইজেশন বা একই সাথে দুটো নিষেক সম্পন্ন হচ্ছে। একটা পুংজনন কোষ ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে, আরেকটা পুংজনন কোষ তোমার গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, তাহলে এটা মিলে তোমার দ্বিনিষেক ঘটে। আর পি এবং এন মিলিত হলে কি তৈরি হতে পারে, চারাগাছ হতে পারে। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে কি 4 হবে। ঠিক আছে, পি এবং এন মিলিত হলে চারাগাছ কেন হবে, কারণ হচ্ছে নিষেকের ফলে তোমার যদি ভ্রূণ তৈরি হয় সেখান থেকে ফল বীজ তৈরি হবে, ফলে সেখান থেকে কিন্তু চারাগাছ তৈরি হবে। এর পরের প্রশ্ন, জাইগোটের প্রথম বিভাজনে কয়টা কোষ সৃষ্টি হয়? 4টা, 2টা, 8টা, 16টা। জাইগোটের যখন প্রথম বিভাজন হবে সবসময় মনে রাখবা দুইটা কোষ তৈরি হবে, কারণ যখন জাইগোট তৈরি হবে তারপরে মাইটোসিস কোষ বিভাজনে স্টার্ট হবে, আর মাইটোসিস কোষ বিভাজনে কি হয়, একটা কোষ থেকে 2টা কোষ তৈরি হয়। তাহলে জাইগোটের প্রথম যখন বিভাজন হবে তখন 2টা কোষ সৃষ্টি হবে। 95 নম্বর প্রশ্ন, জাইগোটের বিভাজন কোনভাবে ঘটে? অনুদৈর্ঘ্যে। জাইগোটের বিভাজন কোনভাবে ঘটে? অনুদৈর্ঘ্যে, অরীয়ভাবে, দ্বিঅরীয়ভাবে নাকি অনুপ্রস্থে? জাইগোটের যে বিভাজন হবে সেটা অনুপ্রস্থে ঘটে। অনুপ্রস্থে মানে হচ্ছে কি প্রস্থ বরাবর ঘটবে। ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, ডিম্বক্রন্থের দিকের কোষকে কি বলা হয়? অ্যাপিক্যাল কোষ, ভিত্তি কোষ, রন্ধ্রীয় কোষ নাকি নিম্নমুখী কোষ? ডিম্বক্রন্থের দিকে যে কোষ থাকে, ডিম্বক্রন্থ যেটা, সেটার দিকে যে তোমার কোষগুলো আছে তাদেরকে কি বলা হচ্ছে? ভিত্তি কোষ বলা হচ্ছে। এটা তোমার বইতে তুমি দেখবা, এটা তোমার বইতে দেখবা হচ্ছে এরপরে যে স্পোরোফাইটের যে গঠনটা আছে, স্পোরোফাইটের গঠনে এটা বলা আছে। স্পোরোফাইটের গঠন যেটা, সেটা কোথায়, এই যে এখানে, এই যে জাইগোট বিভাজন অনুপ্রস্থে ঘটে এবং ডিম্বক্রন্থের দিকের কোষে কিন্তু ভিত্তি কোষ বলে। মনে রাখবা ডিম্বক্রন্থের দিকের কোষ কোনটা। ডিম্বক্রন্থ যদি আমরা চিন্তা করি তাহলে এই ছবিটা ভালো করে খেয়াল করো, এই অংশটাকে ডিম্বক্রন্থ বলে। এটা হচ্ছে কি রন্ধ্র বা ছিদ্র, ডিম্বক্রন্থ। এইটার মাথায় এই যে আমরা ভ্রূণথলিটা দেখতে পাচ্ছি, এই ডিম্বক্রন্থের দিকে যে কোষগুলো থাকবে এইটাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে ভিত্তি কোষ। ঠিক আছে, আচ্ছা তারপরে প্রশ্নটা দেখো, বেসাল সেল কি গঠন করে? সাসপেন্সার, সিনার্জিডস, তারপর হচ্ছে এগ অ্যাপারেটাস, সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে উত্তর কি হচ্ছে কি সাসপেন্সার হবে। তারপরে প্রশ্ন দেখো, ভ্রূণথলির কেন্দ্রের দিকে কোষটাকে কি বলে? অ্যাপিক্যাল কোষ, ভিত্তি কোষ, শস্য কোষ নাকি প্রতিপাদক কোষ? উত্তর হচ্ছে কি অ্যাপিক্যাল কোষ। অ্যাপিক্যাল কোষ হচ্ছে ভ্রূণথলির দিকের কোষটাকে বলা হচ্ছে ভ্রূণথলির কেন্দ্রের দিকে কোষ, মানে ভ্রূণথলির মাঝামাঝি যে কোষটা থাকে সেটাকে বলা হচ্ছে কি অ্যাপিক্যাল সেল। যে ভ্রূণথলি যেটা আমি বলি তার এটার মাঝামাঝি যে কোষটা আছে, ভ্রূণথলির মাঝামাঝি যে অংশের কোষটা আছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যাপিক্যাল কোষ। ভ্রূণথলির কেন্দ্রের দিকের কোষটাকে কি বলে? অ্যাপিক্যাল সেল, বেসাল সেল, অ্যান্টিপোলার সেল নাকি সিনারিড? সেম অ্যান্সার, ভ্রূণথলির কেন্দ্রের দিকে কোষ, এটা ইংলিশ নাম, তো এটার উত্তর কি হবে? অ্যাপিক্যাল সেল। অ্যাপিক্যাল সেল কিসে পরিণত হয়? বীজে, ভ্রূণধারক ভ্রূণে নাকি শস্য টিস্যুতে? অবশ্যই ভ্রূণে পরিণত হয়। অ্যাপিক্যাল সেলটা ভ্রূণে পরিণত হবে। অ্যাপিক্যাল সেল যেটা তোমার যে কেন্দ্রের দিকে থাকে সেটা হচ্ছে গিয়ে এই যে অ্যাপিক্যাল সেলটা হচ্ছে একটা ভ্রূণে পরিণত হবে। ঠিক আছে, এই ভ্রূণটাই কিন্তু পরবর্তীতে সেখান থেকে তোমার হচ্ছে ভ্রূণটা যেটা সেটাই পরিণত হয়ে যাবে এরপরে। আর ভিত্তি কোষ থেকে কি হয়? ভিত্তি কোষ থেকে তোমার ভ্রূণ ধারক তৈরি হবে। ভ্রূণ ধারকটা ভ্রূণটাকে ধারণ করে রাখছে। এই কারণে তোমরা খেয়াল করবা যে অ্যাপিক্যাল সেলটা কিন্তু, যেটা আমরা বলছি, সেই অ্যাপিক্যাল সেলটা কিন্তু কেন্দ্রে থাকে, আর বেসাল বা ভিত্তি কোষ যেটা সেটা হচ্ছে কি এখানে থাকবে, মানে ডিম্বক্রন্থের যে ভিত্তির দিকে থাকবে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখো, 101, নিষিক্তকরণের পর গর্ভাশয় কিসে পরিণত হয়? উত্তর হচ্ছে বীজ, ফুল, ফল নাকি ভ্রূণ? উত্তর হচ্ছে গিয়ে এটা ফলে পরিণত হয়।
এরপরে প্রশ্ন দেখো, কোন অংশটি বীজে রূপান্তরিত হয়? ডিম্বক, পরাগদণ্ড, গর্ভমুণ্ড, পুষ্পাক্ষ। উত্তর হচ্ছে কি ডিম্বক। কোন অংশটা বীজে পরিণত হয়? ডিম্বকটা বীজে পরিণত হয়। প্রকৃত ফলে কোন অংশটা শুধু ফলে পরিণত হয়? অমরা, শস্য টিস্যু, গর্ভাশয় নাকি গর্ভদণ্ড? উত্তর হচ্ছে কি গর্ভাশয় ফলে পরিণত হয়। প্রকৃত ফলে শুধু গর্ভাশয়টা ফলে পরিণত হবে। কোনটা অপ্রকৃত ফল? আম, কাঁঠাল, জাম, চালতা। এটা আমাদের একটু মুখস্থ থাকবে। চালতা হচ্ছে একটা অপ্রকৃত ফল। চালতা কোন ধরনের ফল? উত্তর হচ্ছে কি অপ্রকৃত ফল। এখন অপ্রকৃত ফল আর প্রকৃত ফলটা কি সেটা আমরা সকলেই জানি। আমি আবারও একটু ব্যাখ্যা করে বলছি। প্রকৃত ফল হচ্ছে কি যখন শুধুমাত্র একটা ফুলের গর্ভাশয় যখন ফলে পরিণত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রকৃত ফল। যেমন আম, জাম এই ফলগুলোকে আমরা প্রকৃত ফল বলবো। আর অপ্রকৃত ফল কোনটা? অপ্রকৃত ফল হচ্ছে কি যখন গর্ভাশয় সহ ফুলের অন্যান্য অংশ পুষ্ট হয়ে তখন ফলে পরিণত হয়, তখন তাকে বলা হয় অপ্রকৃত ফল। উত্তর কি? আপেল আর চালতা। এই দুটা হচ্ছে কি আমরা মাথায় রাখবো। আপেল এবং চালতা হচ্ছে অপ্রকৃত ফল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে আমরা টাইপ 7 এর সকল এমসিকিউ সমাধান করেছি। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসটা করার জন্য। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।